হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকের গল্পটা হলো একদল ডাকাত আমেরিকার সবথেকে সিকিউর ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করে বসে, যেখানে প্রতিদিন প্রায় $40 মিলিয়ন পুরনো নোট নষ্ট করে ফেলা হয়। আর ডাকাতদের মূল টার্গেট হলো টাকাগুলো নষ্ট করে ফেলার আগে সেগুলোকে চুরি করা। তো কিভাবেই তারা এই চুরির প্ল্যানটি করেছিল আর কিভাবেই বা তারা এতে সফল হয়েছে তা নিয়ে আজকের মুভি ডেন অফ থিভস। রক্তহীন করার মতো অ্যাকশন এবং মাথা নষ্ট করার টুইস্টে ভরা মুভিটা চলো দেখে আসা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই লস অ্যাঞ্জেলস শহরের রাস্তায় একটি অস্ত্রবাহী ট্রাক ছুটে চলছে। আর এই লস অ্যাঞ্জেলসকে বলা হয় ব্যাংক ডাকাতির স্বর্গরাজ্য, কেননা এই শহরে প্রতি মাসে গড়ে প্রায় 60টি করে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। তো অস্ত্রবাহী ট্রাকটি একটি খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর ট্রাক থেকে দুজন সিকিউরিটি গার্ড নেমে দোকানের ভেতরে ঢোকে এবং তারা খাবার কিনে ফিরে দেখে যে কিছু ডাকাত তাদের ঘেরাও করে ফেলেছে। ডাকাতরা তাদের গান পয়েন্টে রেখে ট্রাকটি দিয়ে দিতে বলে, কিন্তু ট্রাকের ড্রাইভার নিজেকে গাড়ির ভিতরে লক করে ফেলে এবং পুলিশকে খবর দেয়। এদিকে ডাকাতদের কথা না শোনায় তারা মেশিনের সাহায্যে ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলে এবং ড্রাইভারকে টেনে বের করে। এ সময় সিকিউরিটিদের মধ্যে একজন আত্মরক্ষার জন্য বন্দুক বের করায় ডাকাত দল তাদের গুলি করে এবং গুলির শব্দ শুনে মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে। মুভির এ পর্যায়ে আমরা পুলিশদের সাথে ডাকাতদের তুমুল গোলাগুলি দেখতে পাই, যেখানে 4 জন পুলিশ এবং একজন ডাকাত দলের সদস্য মারা যায়। গোলাগুলির সময় পুলিশরা তাদের আরও ইউনিটকে কল করে, তবে পুলিশদের বাকি ইউনিটগুলো পৌঁছানোর আগেই ডাকাতরা তাদের আরেক সদস্য ম্যাক্সের সাহায্য নেয়। ম্যাক্স সেই এরিয়ার সিস্টেম হ্যাক করে এবং ম্যাপে পুলিশের লোকেশন দেখে তাদের দলের সদস্যদের ডিরেকশন দিতে থাকে। তবে পুলিশ আসার আগেই ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডাকাত দল গাড়ি নিয়ে তাদের নিজেদের গ্যারেজে পৌঁছেছে। এখানেই আমরা ডাকাত দলের সদস্যদের পরিচয় জানতে পারি। ডাকাত দলের প্রধান হলো মেরিম্যান এবং বাকিরা হলো বাস্কো, অ্যাডসন এবং ডনি। আর এই দলের প্রায় সব সদস্যরাই আগে আমেরিকান নৌবাহিনীতে কাজ করেছে এবং নৌবাহিনী থেকে বের হয়ে তারা দলগতভাবে ডাকাতি শুরু করেছে। তো মেরি এখানে বাস্কোর উপর প্রচণ্ড রাগ করে, কারণ বাস্কোই সেখানে প্রথম গুলি চালিয়েছিল। যদিও মেরিকে বোঝানোর চেষ্টা করে যে গাড়ির লোকেরাই আগে বন্দুক বের করেছিল। যাই হোক, মেরিম্যান সবাইকে বলে এরপর থেকে যেন আর কোনো খুন খারাপি না হয় এবং বাস্কোকে নির্দেশ দেয় পরের দিন গোলাগুলির স্থানে গিয়ে খোঁজ নেওয়ার জন্য। মেরিম্যানের কথা মতো বাস্কো পরের দিন সেখানে গিয়ে দেখতে পায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সদস্যরা সেখানে চলে এসেছে এবং ইনভেস্টিগেশন শুরু করেছে। আর এই এলাকার চিফ অফ ডিটেকটিভ হলো নিক ব্রাইন। নিক এখানে আশেপাশের লোকেদের সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করে। তবে নিক যখন চলে যাচ্ছিল তখন সেখানে পুলিশের FBI ডিপার্টমেন্টের লোকজন চলে আসে। এখানে নিক এবং FBI এজেন্টদের মধ্যে যে কথোপকথন হয় তাতে বোঝা যাচ্ছিল পুলিশের এই ডিপার্টমেন্ট নিককে খুব একটা পছন্দ করে না। তাই নিকও যাওয়ার সময় FBI এজেন্টকে কিছুটা অপমান করে সেখান থেকে চলে যায়। অপরদিকে বাস্কো ঘটনাস্থলের সব ছবি তুলে মেরিম্যান এবং দলের বাকি সদস্যদের দেখায়। মেরিম্যান খোঁজ নিয়ে জানতে পারে নিক একজন রাগী এবং চৌকুশ অফিসার। তার কাজের ধরনও কিছুটা অন্যদের থেকে আলাদা, তাই সে বাকিদের নিকের ব্যাপারে সতর্ক করে দেয়। এদিকে নিককে দেখা যায় অফিসে সে তার দলের বাকিদের সাথে কথা বলছে। নিক তার দলকে বিগত কয়েকদিনে লস অ্যাঞ্জেলে ঘটে যাওয়া সব চুরি এবং ডাকাতির ফাইল একসাথে করতে বলে। এরপর সে যখন জানতে পারে যে চোরেরা শুধুমাত্র একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক চুরি করেছে, তখন সে খুব অবাক হয়, কারণ এত গোলাগুলি করে 4 জন পুলিশকে হত্যা করে কেউ একটা ফাঁকা অস্ত্রবাহী ট্রাক কেন চুরি করবে? তাই নিকের কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তো চুরির ফাইলগুলো দেখে সে বুঝতে পারে এই ধরনের চুরি বা ডাকাতি একজনের পক্ষে করা সম্ভব নয়, নিশ্চয়ই এখানে বড় কোনো গ্যাংয়ের হাত রয়েছে। আর চুরি ডাকাতির পর এই দলটি যেভাবে চুরির সব রেফারেন্স গায়েব করে ফেলে এবং যেভাবে তারা পুলিশকে গুলি করেছে, তাতে নিকের ধারণা হয় এই দলের সদস্যদের মধ্যে কেউ পূর্বে সামরিক বাহিনীতে কাজ করেছে। নিক তখন সবাইকে বলে পূর্বে সামরিক বাহিনীতে কাজ করেছে এবং পরবর্তীতে জেল খেটেছে এমন কাউকে পাওয়া যায় কিনা খতিয়ে দেখতে। তখন তারা জানতে পারে মেরিম্যান নামের একজন পূর্বে নৌবাহিনীতে চাকরি করেছে এবং সে কিছুদিন জেলও খেটেছে। আর সে জেল থেকে ছাড়া পাওয়ার পরে মূলত লস অ্যাঞ্জেলসে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যায়। এসব জানার পর নিক এবার মেরিম্যানের ওপর নজরদারি করার প্ল্যান করে। পাশাপাশি মেরিম্যানের সাথে চলাফেরা করায় নিক ডেনিকে সন্দেহ করে এবং পরের দিন ডেনির সাথে দেখা করতে আসে। ডেনি মূলত একটি বারে কাজ করে, তাই নিক সেই বারে এসে খোঁজ নেয়। এক পর্যায়ে নিক ডেনির পিছু নেয় এবং সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে ফেলে।
জ্ঞান ফেরার পর ডেনি নিজেকে একটি অপরিচিত রুমে আবিষ্কার করে। সে নিজেকে সামলে নেয় এবং পাশের রুমে যায়। সেখানে সে ডিটেকটিভ ডিপার্টমেন্টের বাকি সদস্যদেরও দেখতে পায়। ডেনি জানতে চায় তাকে কি অ্যারেস্ট করা হয়েছে বা অ্যারেস্ট করা হলেও কেন করা হয়েছে। নিক তখন তাকে বলে যে সে তাকে ম্যারিম্যানের সাথে চলাফেরা করতে দেখেছে, তাই তাকে ধরে আনা হয়েছে। সেই সাথে নিক ডেনিকে একটি ছবিও দেখায় যেখানে তাকে ম্যারিম্যানের সাথে দেখা যায়। এরপর নিক ডেনিকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে চায় ম্যারিম্যানের সাথে সে কতদিন কাজ করেছে। উত্তরে ডেনি বলে সে কাউকে চেনে না এবং এই সব ব্যাপারে সে কিছুই জানে না। এটা শুনে নিক রেগে গিয়ে ডেনিকে টর্চার করতে শুরু করে। ফলে এক পর্যায়ে ডেনি সব স্বীকার করে। সে বলে সে শুধুমাত্র ওই দলের একজন ড্রাইভার। সে খুব ভালো গাড়ি চালাতে পারে, তাই ম্যারিম্যান তার দক্ষতা পরীক্ষা করে এবং তাকে দলে নিয়ে নেয়। মূলত তার টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে তাদের সাথে কাজ করতে চায়। তবে তাদের প্ল্যান সম্পর্কে সে কিছুই জানে না, কারণ ডেনির সাথে তারা এসব কিছুই শেয়ার করে না। নিক এখানে ডেনিকে ছেড়ে দেয় এবং বলে যে আমরা তোমার উপর নজর রাখব। এরপর ডেনির কাছ থেকে পাওয়া তথ্য এবং তাদের রিসার্চের মাধ্যমে নিক ম্যারিম্যানের বাকি সদস্যদের পরিচয় জানতে পারে। নিক জানতে পারে যে ম্যারিম্যানের দলের প্রায় সব সদস্যই নৌবাহিনীর সদস্য ছিল। তারা মেরিন থেকে বের হয়ে ডাকাতি শুরু করেছে, তবে তাদের গ্রেপ্তার করার জন্য নিকের কাছে যথেষ্ট প্রমাণ ছিল না। তাই নিক তখন তাদের ফলো করতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে। সে প্ল্যান করে পরবর্তী ডাকাতি করতে গেলে তাদের হাতে নাতে সে ধরবে। সিন চেঞ্জ হয় মুভির এই পর্যায়ে দেখা যায় ম্যারিম্যান তার দল নিয়ে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করছে। আর ফেডারেল রিজার্ভ ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের ব্যাংক। এখানে সিকিউরিটি এতটাই টাইট যে আজ পর্যন্ত এই ব্যাংকে কোনো ডাকাতি হয়নি। তবে ম্যারিম্যানের দলও তো কম অভিজ্ঞ নয়, তারাও আজ পর্যন্ত কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েনি। ম্যারিম্যান তার দলকে জানায় এই ব্যাংকের সিকিউরিটি এতটাই টাইট যে প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আন্ডারে। এখন পর্যন্ত এই ব্যাংকে মোট 53 বার ডাকাতি করার চেষ্টা হয়েছে, তবে একবারও কেউ লবি পার হয়ে ভিতরে ঢুকতে পারেনি। আর এই ব্যাংকে ঢুকে যদি কেউ কোনো সন্দেহজনক আচরণ করে এবং চুরি করার চেষ্টাও করে, তাহলে 2 মিনিটের মধ্যেই আমেরিকার সব ফেডারেল এজেন্টদের কাছে চোরের সকল তথ্য চলে যাবে এবং সবাই ইমিডিয়েট সেই চোরকে খোঁজা শুরু করবে। মেরি আরও বলে এই ব্যাংকের প্রতি ডলারের নোটে একটি করে সিরিয়াল নাম্বার থাকে। যদি কোনো নোট চুরি হয় তাহলে সেই নোটের সিরিয়াল নাম্বার কম্পিউটারে তোলা থাকে এবং পরবর্তীতে যদি কেউ সেই নোটটি ব্যবহার করে তাহলে পুলিশ তাকে সাথে সাথে ধরে ফেলে। তো এত সব সিকিউরিটি এড়িয়ে এই ব্যাংক থেকে টাকা চুরি করার একমাত্র মাধ্যম হলো পুরনো নোট চুরি করা। এই ব্যাংকে প্রতিদিন প্রায় 40 মিলিয়ন ডলারের নোট নষ্ট করে ফেলা হয় এবং নোটগুলো নষ্ট করার পূর্বে নোটগুলো থেকে সিরিয়াল নাম্বার মুছে ফেলা হয়। তাই এগুলো সফলভাবে চুরি করতে পারলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। সে তার দলকে বলে তবে টাকাগুলো আমাদের চুরি করতে হবে নষ্ট করে ফেলার আগে। মেরি তখন দলের সবাইকে নিয়ে চুরির প্ল্যান সাজায় এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়। মুভির পরবর্তী দৃশ্যে দেখা যায় নিকের স্ত্রী নিককে ডিভোর্স দেওয়ার জন্য একজন লোকের কাছ দিয়ে কাগজপত্র পাঠিয়েছে। নিকের স্ত্রী তার উপর রেগেছিল, কারণ নিক সবসময় রাত করে বাসায় ফিরত এবং পরিবারকে একটু সময় দিত না। তাই নিকের স্ত্রী রাগ করে তার 2 মেয়েকে নিয়ে চলে যায়। নিক এক প্রকার ক্ষোভ থেকেই তার স্ত্রীর বাসায় যায় এবং তার পরিবারের সামনেই তার দেয়া ডিভোর্স পেপারে সাইন করে চলে আসে। কিন্তু নিক তার মেয়েদের খুবই ভালোবাসত, তাই সে মাঝে মাঝে তার মেয়েদের স্কুলে গিয়ে তাদের সাথে দেখা করে আসতো। এরপর সিন চেঞ্জ হয়ে পরবর্তীতে দেখা যায় ডেনি ডেলিভারি বয় সেজে ফেডারেল রিজার্ভ ব্যাংকে খাবার ডেলিভারি করতে যায়। খাবার ডেলিভারি শেষে সে সেখানকার ওয়াশরুমে যায় এবং খাবারের একটি প্যাকেট ওয়াশরুমের ফোল্ডের উপর লুকিয়ে রাখে। ডেনি যখন ব্যাংক থেকে বের হয়ে আসে তখন দেখা যায় নিক এবং তার দল ডেনির উপর নজর রাখছে। নিক খুব নিখুঁত হয়ে তাদের ফলো করতে থাকে যাতে তাদের প্ল্যানটা সে বুঝতে পারে। সে ডেনি, মেরিম্যান সহ বাকিদের উপরও নজর রাখতে থাকে। একদিন মেরি তার দল এবং অ্যানসনের ফ্যামিলি সহ একটি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল। নিক তখন সেখানে গিয়ে ডেনির সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন তারা পূর্ব পরিচিত। নিক এখানে তাদের উস্কানিমূলক কথা বলে এবং এক পর্যায়ে নিকের সাথে মেরিম্যানের কথা কাটাকাটি হয়। এটা দেখে নিকের দল নিককে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে ডেনির সাথে নিকের কথা বলার ধরন দেখে মেরিম্যানের সন্দেহ হয় যে ডেনি হয়তো নিজেই পুলিশের সদস্য অথবা পুলিশকে সে সহায়তা করছে। মেরিম্যান তাই ডেনিকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করেন সে নিককে কিভাবে চেনে। ডেনি তখন বলে নিক তাদের সবাইকেই চেনে এবং ডেনিকে সে জিজ্ঞাসাবাদের চেষ্টাও করেছে, তবে সে পুলিশের কাছে কিছুই বলেনি। মেরিম্যান তখন ডেনিকে বলে আগামী শুক্রবার আমরা ডাকাতি করব, তুমি এই খবরটা নিককে জানিয়ে দাও। তাই পরবর্তী সিনে আমরা দেখতে পাই মেরির প্ল্যান অনুসারে ডেনি নিকের কাছে দেখা করতে যায় এবং তাকে বলে আগামী শুক্রবার মেরির দল ডাকাতি করবে, তবে কোথায় করবে সে সম্পর্কে ডেনি কিছুই জানে না।
ডেনি নিককে এটা জানায় সেদিন রাতে নিকের জন্য তার প্রাণটি সংকটে পড়েছিল। এখান থেকে সিন চেঞ্জ হয়ে দেখা যায় নিক একটি নাইট ক্লাবে বসে আছে। সেখানে একটি মেয়ে নিকের কানে কানে কিছু একটা বলতে থাকে। নিক সেই মেয়েটির সাথে তার বাসায় যায়। সেখানে মেয়েটি তাকে বলে যে মেরিন পরবর্তী ডাকাতি করবে পিকো ব্যাংকে। এখানে সেই মেয়েটির ফ্ল্যাটে নিকের সাথে মেরিম্যানেরও দেখা হয়ে যায়। আসলে মেরিম্যান তার গার্লফ্রেন্ডের মাধ্যমে নিকের কাছে খবরটা পৌঁছেছে যে তারা কোথায় ডাকাতি করবে, আর এই সব মূলত মেরিরই প্ল্যান ছিল। এরপর আমরা দেখতে পাই মেরিম্যান তার দলকে নিয়ে ডাকাতির জন্য তৈরি হচ্ছে। অপরদিকে নিকো তার দল নিয়ে তৈরি হয় এবং পিকো রবারির ব্যাংকের সামনে গিয়ে সার্ভাইভাল ক্যামেরা নিয়ে বসে থাকে। এদিকে প্ল্যান মতো মেরিও তার দল পিকো রবারি ব্যাংকে আসে এবং গান পয়েন্টে ব্যাংকের সবার হাত বেঁধে ফেলে। ইনসন এখানে সবার কাছ থেকে তাদের সেলফোনগুলো নিয়ে নেয়। এরপর মেরি ব্রাঞ্চ ম্যানেজারের হাত খুলে দেয় এবং তাকে বলে 911-এ কল করে যেন সে বলে ডাকাত দল ব্যাংকের সবাইকে হোস্টেস বানিয়ে বন্দি করেছে, আর তারা $10 মিলিয়ন এবং পালানোর জন্য একটি হেলিকপ্টার দাবি করেছে। তবে যদি তারা এটা না পায় তাহলে প্রতি ঘন্টায় তারা একজন করে হোস্টেসকে মেরে ফেলবে। সেই সাথে কোনো পুলিশ যদি এদিকে ঢোকার চেষ্টা করে তাহলে সকল হোস্টেসদের মেরে ফেলা হবে। তবে খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি ইউনিট দ্রুত চলে আসে, কিন্তু নিক তাদের থামিয়ে দেয় এবং সবাইকে বলে আমরা ডাকাতদের হাতে নাতে ধরার জন্য সার্ভাইলেন্স নিয়ে বসে আছি। এখানে পুলিশের এক কর্মকর্তা মেরিম্যানের সাথে নেভিগেট করার চেষ্টা করে। এতে করে মেরিম্যান ক্ষেপে যায় এবং একজন হোস্টেসকে মেরে ফেলার নির্দেশ দেয়। ব্যাংকের ভেতরে গুলির শব্দ শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে এবং নেভিগেট করার জন্য নিক পুলিশ অফিসারদের সাথে তর্ক শুরু করে। পুলিশ তখন ব্যাংক ম্যানেজারকে ফোন দিয়ে বলে যে তারা শর্ত মেনে নিয়েছে, তবে সবকিছু ব্যবস্থা করতে 1.5 ঘন্টা সময় লাগবে। ব্যাংক ম্যানেজাররা তখন জানায় মেরিম্যান তাদের প্রস্তাবে রাজি হয়েছে। এরপর দেখা যায় মেরিম্যান এখানে নিককে ফোন করে এবং নিক বুঝতে পারে মেরিম্যান তার গার্লফ্রেন্ডের মাধ্যমে তার নম্বর পেয়েছে। তবে নিক খুশি হয় এই ভেবে যে মেরিম্যানকে তারা হাতে নাতে ধরতে পারবে এবং সে আর কখনো বের হতে পারবে না। ঠিক তখনই ব্যাংকের মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং সবাই মনে করে ডাকাত দল ব্যাংকের ভোল্ট উড়িয়ে দিয়েছে, কিন্তু মেরিম্যান তো অনেক আগেই ব্যাংকের ম্যানেজারকে দিয়ে ভোল্ট খুলিয়ে রেখেছিল। তখনই ব্যাংকের বাইরে একটা টানেল দেখে নিকের সন্দেহ হয়। সে জানতে চায় ব্যাংকের ভেতরে কোনো টানেল আছে কিনা। তার দলের সদস্যরা ম্যাপ দেখে বলে ভোল্টের ভেতর থেকে একটা টানেলে পৌঁছানো যাবে, তবে ম্যাপ অনুযায়ী সেটা পাথর এবং সিমেন্ট দিয়ে ঢালাই করা। এটা শুনে নিকের বুঝতে বাকি থাকে না যে মেরিম্যান বিস্ফোরণ ভোল্টের জন্য করেনি, বরং টানেলে ঢোকার জন্যই ঘটিয়েছে। তাই আর কিছু না ভেবে নিক এবার ব্যাংকের ভেতরে ঢুকে যায় এবং দেখে যে তার ধারণাই সঠিক। এই ব্যাংকে ডাকাতি করা তাদের প্ল্যান ছিল না, মূলত ওই সুড়ঙ্গ পথ ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার জন্যই তারা গিয়েছে। অপরদিকে মেরিম্যানের দলের সদস্য ম্যাক ফেডারেল ব্যাংকের কল সিস্টেম হ্যাক করে তাদের সাথে কথা বলে এবং আলামেদা নামের একটি কোম্পানির নাম করে বলে আমাদের সদস্যরা পুরনো নোট নিয়ে ফেডারেল ব্যাংকে ঢুকছে। মূলত পিকো রবারির ব্যাংক থেকে পুরনো ডলারের নোট ফেডারেল ব্যাংকে ট্রান্সফার করা হয়, তাই ম্যারি পুলিশকে ঘোল খাওয়ার জন্য এই ব্যাংকটি বেছে নিয়েছে। এদিকে নিক যতক্ষণে বুঝতে পারে যে তাদের বোকা বানানো হয়েছে, ততক্ষণে মেরি এবং অ্যানসন আলামেদা কোম্পানির সদস্য পরিচয় দিয়ে ফেডারেল ব্যাংকে ঢুকে যায়। তারা দুজন ডলারের বক্স নিয়ে ব্যাংকের ভেতরে যায় এবং ভেতরে সবার সাথে কথা বলে স্বাভাবিক হতে চেষ্টা করে। অন্যদিকে তাদের দলের সদস্য বাস্কো ব্যাংকের ইলেকট্রিক রুমে ঢুকে এবং ব্যাংকের সব লাইট অফ করে দেওয়ার চেষ্টা করে। ফলে সিস্টেমে সমস্যা হয়েছে ভেবে সিস্টেম ঠিক করার জন্য কর্তৃপক্ষ সবাইকে 10 মিনিটের ব্রেক দেয়। এবার দেখা যায় মেরিন নিয়ে যাওয়া একটি ডলারের বক্সের ভেতরে ডেনি ঘাপটি মেরে লুকিয়েছিল। তাই সুযোগ বুঝে সে তার কাছে থাকা ইএমপি মেশিন বের করে এবং সেখানকার সিসিটিভি ক্যামেরা ব্লক করে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই চিন্তিত হয়ে পড়ে এবং ব্যাংকের সিস্টেম ওভাররাইড করে। এই সময়ের মধ্যে ডনি সেই ডলারের বক্স থেকে বের হয়ে কয়েকটি কালো ব্যাগে ডলার ভরতে থাকে এবং সেগুলো পাইপের মধ্যে দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই নোটগুলো ব্যাংক নষ্ট করে ফেলবে, তাই ডনি যতগুলো পারে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে। আর ব্যাগগুলো যখন ময়লার গাড়িতে করে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, তখনই তারা গাড়ি থেকে নোটগুলো সংগ্রহ করবে। তো ব্যাংকের কর্মচারীরা ব্রেক শেষ করে ফিরে আসার আগেই ডেনি একটি এয়ার কন্ডিশনের পাইপের মধ্যে দিয়ে ব্যাংকের ওয়াশরুমে পৌঁছায় এবং কিছুদিন আগে সে যে খাবারের ব্যাগটি ভোল্টের মধ্যে লুকিয়ে রেখেছিল সেই ব্যাগটি বের করে সে সেখানকার এক কর্মচারীকে ডেলিভারি দিয়ে চলে আসে। এদিকে পিকো রবারি ব্যাংকের নোটগুলো বুঝে পাওয়ার পর ফেডারেল ব্যাংকের লোকেরা ম্যারি ও অ্যানসনকে বের হয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর দেখা যায় ব্যাংকের বেসমেন্ট থেকে ওই সময় একটি ময়লার গাড়ি সেই নোটের ব্যাগগুলো সহ ময়লা নিয়ে ব্যাংক থেকে বের হয়। ঠিক তখনই ওই রকম দেখতে আরেকটি ময়লার গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই গাড়িটির একটি টুইস্ট আছে, যেটা আমরা শেষে জানতে পারবো। যাই হোক, বাস্কো এখানে প্রথমে বের হয়ে যাওয়া ময়লার গাড়িটিকে তাড়া করে এবং বন্দুক দেখিয়ে সেই ময়লার গাড়ি ড্রাইভারকে নামিয়ে গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়।
ময়লা ফেলার স্থানে পৌঁছে তারা খুঁজে খুঁজে সেই কালো ব্যাগগুলো আলাদা করে এবং নিজেদের গাড়িতে নিয়ে রাখে আর তাদের সব কস্টিউমগুলো খুলে পুড়িয়ে ফেলে। অপরদিকে নিক এবং তার দল ব্যাংকের সামনে গিয়ে ডনিকে দেখতে পায় এবং তাকে ধরে ফেলে। তারা ডনিকে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়ির সাথে বেঁধে রাখে। ডনিকে ধরার পর নিক দলের বাকিদের খুঁজতে থাকে। এখানে ডনিকে মেরে তারা ডনির কাছ থেকে বাকিদের লোকেশন জেনে নেয়। এরপর ডনির দেওয়া লোকেশনে গাড়ি চালাতে থাকে এবং এক পর্যায়ে মেরিদের গাড়ি দেখতে পায়। নিক নিজের গাড়ি ঘুরিয়ে ম্যারিকে ফলো করতে থাকে এবং তার গাড়ি গিয়ে একটি ট্রাফিক জ্যামে আটকে যায়। ম্যারি এখানে বুঝতে পারে যে তারা ধরা পড়ে গিয়েছে, তাই সে বুলেট প্রুফ ভেস্ট পরে প্রস্তুত হয় এবং অটোমেটিক রাইফেল দিয়ে নিজেদের গাড়ির সামনে অপেক্ষা করে। ফলে নিকের দল গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মেরি তাদের উপর গুলি চালাতে থাকে। এক পর্যায়ে নিকের দলের একজন মারা যায়, আরেকজন আহত হয়। অপরদিকে পুলিশের গুলি খেয়ে বাস্কো সেখানেই মারা যায়। গোলাগুলির এক পর্যায়ে মেরি পালানোর চেষ্টা করতে থাকে এবং সে গুলি করতে করতে উল্টো দিকে ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে অ্যানসনের গলা একসময় গুলি লাগে এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে মেরিম্যানও তখন একা হয়ে পড়ে এবং বন্দুক ফেলে দৌড়াতে থাকে। আত্মরক্ষার জন্য সে নিজের কাছে একটা ছোট পিস্তল রেখে দেয় এবং নিকের দিকে গুলি করতে থাকে। এরই মধ্যে একটি গুলি নিকের হাতেও লাগে। মেরিম্যান একটি টিনের দেওয়াল পার হওয়ার সময় নিক সেই দেওয়াল লক্ষ্য করে গুলি করে এবং সবগুলো গুলি মেরিম্যানের গায়ে লাগে। তবে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে সে সরাসরি মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয়। আর মেরির পিছে নিতে নিতে নিকও দেওয়ালের অপর পাশে পৌঁছায়। ফলে এক পর্যায়ে মেরি এবং নিক মুখোমুখি হলে ম্যারি নিককে গুলি করতে চায়। নিক তাকে শ্যুট করে দেয় আর সে সেখানেই মারা যায়। এরপর গাড়িতে ফিরে এসে নিক দেখতে পায় হ্যান্ডকাপ খুলে ডনি পালিয়ে গিয়েছে। নিক তখন সবাইকে নিয়ে মেরিম্যানের গাড়ির কাছে যায় এবং গাড়িতে থাকা ব্যাগ খুলে তারা দেখতে পায় সেখানে নষ্ট করা টাকার গুঁড়ো ছাড়া আর কিছুই নেই। নিক বুঝতে পারে না এতগুলো নষ্ট টাকার গুঁড়ো দিয়ে তারা কী করবে আর কেনই বা তারা এইসবের জন্য নিজের জীবন দিয়ে দিবে। ঘটনাস্থলে তখন FBI ডিপার্টমেন্ট এসে পৌঁছায়। FBI এর সেই এজেন্ট নিককে সান্ত্বনা দিতে থাকে। নিকের মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছে। সে বুঝতে পারে একদম শুরুর দিকে ফাঁকা অস্ত্রবাহী ট্রাকটি চুরি করা থেকে শুরু করে সবকিছু এই ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার প্ল্যানের সাথে যুক্ত। কিন্তু কেন সবাই নিজেদের জীবন বাজি রেখে শুধুমাত্র নষ্ট টাকার গুঁড়ো চুরি করবে? নিক বাসায় এসে পুরো ঘটনা নিজের মাথায় আবার ভাবতে থাকে। সে তার ঘরের দেয়ালে একটা বোর্ডের দিকে তাকিয়ে খেয়াল করে শুধুমাত্র ডনি ছাড়া এই দলের আর সবাই মারা গিয়েছে, কেবল ডনি তাদের হাত থেকে পালিয়ে গিয়েছে। তো নিক এখন ডনির খোঁজ নিতে সেই বারে যায় যেখানে ডনি কাজ করত। বারে গিয়ে সে জানতে পারে ডনি 2 দিন আগে চাকরি ছেড়ে সেখান থেকে চলে গিয়েছে। হতাশ নিক সেই বারে বসে বিয়ার পান করতে থাকে এবং আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। নিক খেয়াল করে ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মচারী সেই বারে এসে একসাথে আড্ডা দিচ্ছে এবং দেয়ালে সে একটা ফুটবল দলের ছবি দেখতে পায় যেখানে মেরির দলের বাকি সদস্যদের সাথে ডেনিরও ছবি আছে। বার থেকে বের হয় নিক দেখে সেই বারের কাছেই ফেডারেল রিজার্ভ ব্যাংকের লস অ্যাঞ্জেলস শাখা, যে শাখায় মেরি ও তার দল চুরি করতে গিয়েছিল। পুরো ব্যাপারটা তখন নিকের কাছে পরিষ্কার হয়ে যায় এবং আমরা মুভির সবথেকে বড় টুইস্ট দেখতে পাই। আসলে ডনি ছিল এই ডাকাতির মিশনের মাস্টার মাইন্ড। সে ম্যারিকে আগে থেকেই চিনত এবং তার দলকে ব্যবহার করে মূলত ডনি ডাকাতির প্ল্যান করেছে। আর ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মকর্তা ডনির বারে আসতো এবং ড্রিঙ্কস করত। আর তাদের সাথে ভাব জমিয়ে ডনি সেই ব্যাংকের অ্যাক্সেস কার্ড এবং ভিজিটিং পাস পেয়ে যায় এবং খাবার ডেলিভারির নামে বিভিন্ন সময় ডনি সেই ব্যাংকে ঢুকতো এবং ব্যাংকের পুরো নকশা মুখস্থ করে নেয় এবং পরবর্তীতে সেই নকশা সে কাগজে এঁকে মেরির কাছে দেয়। তাই পরবর্তীতে ধরা পড়ার পর ডনি নিকের কাছে তার দলের সবের লোকেশন দিয়ে দেয় যেন সবাই পুলিশের হাতে ধরা পড়ে। এই সুযোগে ডনি নিজের হ্যান্ডকাপ খুলে টাকা নিয়ে পালিয়ে যায়। এই কারণেই সে একই রকম দেখতে আরেকটি ময়লার গাড়ি জোগাড় করেছিল। তো সবগুলো টাকা বস্তা ভরে সে আগেই সরিয়ে ফেলেছিল। পরবর্তীতে সেই টাকাগুলো গাড়ির টায়ারে ভরে সিল করে বিদেশে পাঠিয়ে দেয়। এই পুরো ব্যাপারটা বুঝে নিক পুরো শক হয়ে যায়। সিন চেঞ্জ হয়ে আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাই। ডনি এখন লন্ডনের একটি বারে কাজ করে। আশেপাশের লোকেরা সেই বারে এসে নিজেদের মতো করে এনজয় করে। এর মধ্যে এক লোক এসে ডনির কাছে ড্রিঙ্ক চায়। কথা বলে ডনি জানতে পারে সে একজন বিজনেসম্যান এবং তার ডায়মন্ড এক্সচেঞ্জের বিজনেস আছে। ডনি তখন সেই লোকের সাথে ডায়মন্ড এক্সচেঞ্জের বিষয়ে কথা বলতে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি হয়তো ডনি নতুন কোনো ডাকাতির প্ল্যান করছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।